মিম্মির গল্পের ঝুড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করতে যাচ্ছি প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অরণ্যের দিনরাত্রি। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। পরের দিনই ওদের অবশ্য একবার শহরে যেতে হলো। প্রথম দিন ঠান্ডা কুয়োর জলে স্নান করার পর সঞ্জয়ের একটু সর্দি লেগেছে, ওষুধ কেনা দরকার। নেশা করলে পরের দিন ভোরে অসীমের মাথা ধরে, তার অ্যাসপিরিন লাগবে। তাছাড়াও ওদের খেয়াল হয়েছিল ওরা কেউই চিরুনি আনেনি। একজন কেউ আনবেই এই ভেবে কেউই নিজে চিরুনি আনেনি। রবির চুল চাপ বাঁধা, কোকড়ানো, তার চিরুনি না থাকলেও চলে। শেখরের স্বভাব যখন তখন বাঁ হাতের আঙুলগুলো চুলের মধ্যে চিরুনির মতো চালানো। কিন্তু অসীম ও সঞ্জয়ের চুল অবাধ্য। বিশেষত সঞ্জয় যথেষ্ট শৌখিন প্রকৃতির। যতবার সে মুগ্ধ হয় ততবারই চুল আঁচড়ে নেওয়া তার চাই, সুতরাং চিরুনি একটা দরকারি। খবরের কাগজ পড়ার ইচ্ছে অবশ্য কারোরই নেই। কিন্তু মাদ্রাস টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ইন্ডিয়া হারল কি জিতল সে খবরটা অন্তত না জানলে চলে না। তাছাড়া সকালবেলা চায়ের সঙ্গে ডিম সেদ্ধ খাওয়া বহুদিনের অভ্যেস। দুদিন ডিম না পেয়ে ওরা উসখুস করছে। অসীমের মত এই যে রান্না নিয়ে বেশি ঝঞ্ঝাট করার মানে হয় না বটে, কিন্তু গরম ভাতের সঙ্গে খানিকটা মাখন পেলে যে কোনো জিনিসই সুখাদ্য হয়ে উঠবে। একটা মাখনের টিন কিনলে খুব ভালো হয়। সিগারেটেরও স্টক রাখা দরকার। চৌকিদার রতিলালের বউয়ের খুব অসুখ। সে লোকটা খুব বিব্রত হয়ে আছে। উনুন ধরাচ্ছে, চা বানিয়ে দিচ্ছে, বাথরুমের ট্যাঙ্কে জল ভরছে ঠিকই, কিন্তু মাঝে মাঝেই সে রেল লাইনের ওপারে নিজের গ্রামে ফিরে যাচ্ছে। লখা আশেপাশে ঘুরঘুর করছে সব সময়, যে কোনো হুকুম তামিল করার জন্য উদ্গ্রীব। কিন্তু রবির ধারণা লোকটা বড্ড বেশি চোর, ওকে দিয়ে সব জিনিস আনানো উচিত নয়। ডাকবাংলোর পেছন দিকে ফাঁকা মাঠ, সেখান দিয়ে বাজার ও স্টেশন শর্টকাট হয়। চা খাবার পর কিছুক্ষণ আলস্য ধরে ওরা সবাই শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যার যা দরকার একেবারেই কিনে আনা ভালো। দাড়ি কামানোর সরঞ্জাম অবশ্য ওরা সবাই এনেছে, কিন্তু আজ সকালে দাড়ি কামাবার ইচ্ছে কারোরই দেখা গেল না। এই জঙ্গলের মধ্যে কে দেখতে আসছে? দরকার কি ওসব ঝামেলার? সঞ্জয় অবশ্য নিজের ধারালো গালে দু একবার হাত বুলালো, কিন্তু চুল আঁচড়ানোই যাচ্ছে না যখন। আবার সেই নোংরা বাজার, রেডিওর চিল্লানি, হোটেলের ডাল ডাল গন্ধ, সেই সব কৌতূহলী চোখ, নীল ডুমোডুমো মাছি। রাস্তার কাদা শুকিয়ে এসেছে, কিন্তু তাতে বহু মানুষের পায়ের ছাপ আঁকা। টিনের মাখন পাওয়া গেল না। অতিরিক্ত হলদেটে রঙের স্থানীয় মাখন কিনতে হলো অত্যন্ত বেশি দাম দিয়ে। চিরুনি জুটল, প্লাস্টিকের সস্তা চিরুনি। একটা দোকান থেকে 10 প্যাকেট সিগারেট কিনতে সে দোকানে সব সিগারেটই শেষ হয়ে গেল। চটের থলে বিছিয়ে গুচ্ছের আলু, পেঁয়াজ, কুমড়ো, পটল নিয়ে বসেছে দু একজন, কিন্তু ডিমের কোনো দেখা নেই। মঙ্গলবারের হাট ছাড়া ডিম অসম্ভব। একটা হোটেলের সামনে তারের ঝুড়িতে ডিম ঝোলানো রয়েছে, কিন্তু সে ডিম আলাদা বিক্রি হবে না, সুতরাং ওরা সেখান থেকেই 4টে ডিম সেদ্ধ খেয়ে নিল। বেশ বোঝা যাচ্ছে জঙ্গলে শান্ত আবহাওয়া ছেড়ে এই নোংরা বাজারে এসে ওরা কেউ খুশি হয়নি। তবু তৎক্ষণাৎ ফিরে যাবার পক্ষেও একটা কিছু অতৃপ্তি রয়ে যাচ্ছে। ঘুরতে ঘুরতে ওরা চলে এলো স্টেশনের পাশে। সেই বটগাছতলার বাঁধানো বেদিতে আজও 10-12টা সাঁওতাল মেয়ে খালি ঝুড়ি নিয়ে বসে আছে। পরস্পর জটলাও হাসাহাসি করছিল। ওদের দেখে থেমে গেল। অসীম বলল, আশ্চর্য দেখ, এখন প্রায় 10টা বাজে, আজও ওরা এখানে বসে আছে। কে ওদের কাজ দিবে বুঝতে পারছি না। রবির জবাব দিল, সবাই কি আর কাজ পায়? হয়তো 2-1জন কাজ পায়। কাল ভোরবেলা যে কজন দেখেছিলাম, আজ এত বেলাতেও তো প্রায় সে কজন দেখছি। তুই গুনে রেখেছিলি বুঝি? না, ওই যে নীল পাড় শাড়ি পরা ফচকে মেয়েটা সবার সামনে বসে আছে, কালও তো ওকে দেখেছিলুম। আমার কাজ দেবার হলে আমি ওকেই প্রথম কোনো কাজ দিতুম। তাই দে না, কোনো একটা কাজের ছুতো বানিয়ে নে। মন্দ বলিসনি, এদের কয়েকজনকে দিয়ে ডাক বাংলোয় আরেকটা ঘর তুলে নিলে হয়। ডাক বাংলোয় কেন?
জঙ্গলের মধ্যে যে ভাঙা বাড়িগুলো দেখলুম সেগুলো নিশ্চয়ই বেওয়ারিশ। ওগুলোই ওদের দিয়ে সারিয়ে আমরা নিয়ে নিলে পারি। মেয়েগুলো হাসি ও কথা থামিয়ে ওদের দিকে চেয়ে আছে। ওরা কিছুক্ষণ দাঁড়িয়ে সিগারেট টানল। সাঁওতাল মেয়েদের বয়স ঠিক বোঝা যায় না, কিন্তু 15 থেকে 35-এর মধ্যে বয়স সবার নিশ্চিত। নীলপাড় শাড়ি পরা মেয়েটির বয়সই কম সবচেয়ে। অন্য মেয়েরা চোখ ফিরিয়ে আছে, কিন্তু সে এই নতুন 4টে বাবুর দিকে তাকিয়ে মিটিয়ে মিটিয়ে হাসছে। কালো পাথরের মতো আঁটো স্বাস্থ্য মেয়েটার। সাদা শাড়িটা কিন্তু বিস্ময়কর রকমের ফর্সা। ওদের কারোরই শাড়ি ময়লা নয়। জঙ্গলে থাকে, কুলির কাজ করতে এসেছে, কিন্তু ধুলোবালি মেখে আসেনি। এমনকি ওদের মুখ ও শরীরের চকচকে চামড়া দেখলে মনে হয় ওদের শরীরেও এক বিন্দু ময়লা নেই। যারা ভদ্রলোক, যারা বাবু, তারা প্রকাশ্যে অন্তত সাঁওতাল মেয়েদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে না। এটাই অলিখিত নিয়ম। এইসব অঞ্চলের হাটবাজারে রাস্তায় অনবরত সাঁওতাল মেয়েরা ঘোরে, তাদের ব্লাউজহীন বুক ও ছেঁড়া শাড়ি নিয়ে। কিন্তু কেউ তাদের দিকে চেয়ে দেখবে না। কেউ বলবে না, বাহ, ওই মেয়েটির স্বাস্থ্য কী সুন্দর। কিন্তু এই 4জন, এরা নতুন বাবু, এরা কলকাতার লোক। এরা বাজারের মাঝখানে দাঁড়িয়ে মেয়েগুলোকে দেখছে। রবি একদৃষ্টে চেয়ে আছে নীলপাড় মেয়েটির দিকে। শেখর বলল, হঠাৎ যেন এদের দেখলে আগেরকার সেই কৃত দাসদাসীদের বাজারের কথা মনে পড়ে। ওরা যেন নিজেদের বিক্রি করার জন্য বসে আছে, যদি কেউ কখনো কেনে। রবি বলল, চল না, আমরা প্রত্যেকে এক একজনকে কিনে নিয়ে যাই। এসব বাজে মতলব করিস নি, ঝঞ্ঝাট হবে অনেক। একটা সত্যি আশ্চর্য লাগে, ওরা রোজ চাকরি পায় না, তবু ওরা হাসাহাসি করে কি করে। দিব্যি তো বসে হাসছিল এতক্ষণ। সত্যি, ওরা চলে যাবার জন্য পিছন ফিরতেই সব মেয়েরা কি একটা কথায় একসঙ্গে হেসে উঠল। হাসির ধমকে ওর গায়ে ঢলে পড়ল। সে নীলপাড় শাড়ি পরা ফচকে মেয়েটা হাতের ঝুড়ি উল্টো করে মাথায় বসিয়ে খলখল করে হাসতে লাগলো। রবি অনেকবার পেছন ফিরে নিজের ঠোঁটে সে হাসির জবাব দিয়ে অস্ফুট স্বরে বলল, আশ্চর্য। শেখর আবার বলল, সত্যি, কুলি মজুরের কাজ করুক আর যাই করুক, হাসিটা ওদের রানীর মতন। সঞ্জয় বলল, রানীর মতন? তুই কটা রানীকে হাসতে দেখেছিস রে? স্বচক্ষে একটা রানীও দেখেছিস? সিনেমায় অনেক দেখেছি। ফেরার পথে মাঠের শর্টকাট দিয়ে না এসে ওরা পাকা রাস্তায় ধরেছিল। দেখা গেল দূর থেকে রতিলাল ছুটতে ছুটতে ওদের দিকেই আসছে। কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, রেঞ্জার বাবু হাসিয়েছেন, আপলোককে বোলাতে বললেন। রবি ভুরুকুচকে বলল, কেন? রেঞ্জার বাবু আমাদের ডাকবেন কেন? साहेब तो बताता आप लोगों का कोई रिजर्व नहीं था। ज़रूर है। ठीक है, उनसे बातचीत तो कर लीजिए। साहेब बोला तुरंत साहेब लोगों को बुलाओ, इसीलिए हम। রবি ধমকে উঠে বলল, রেঞ্জার তোদের কি এমন সাহেব যে ডাকলেই যেতে হবে? সাহেবকে গিয়ে বলো আমাদের যখন সময় হবে তখন যাব, এখন আমাদের সময় হবে না। রতিলাল তবু দাঁড়িয়ে আছে দেখে রবি ফের ধমক দিয়ে বলল, দাঁড়িয়ে রইলে কেন, যাও। তোমার সাহেবকে গিয়ে বলো আমরা 1 ঘন্টা বাদে ফিরব, সাহেব যেন আমাদের জন্য অপেক্ষা করেন। বন্ধুদের দিকে ফিরে নিম্নস্বরে রবি বলল, ডাকা মাত্র গেলে প্রেস্টিজ থাকে না, আমরা ওর হুকুমের চাকর বুঝি। চল, একটু দেরি করে যাব, শহরের ওই দিকটা বরং দেখে আসি। ওরা উল্টো দিকে ফিরে শহরের অন্যদিকে রওনা হলো। এদিকে বিশেষ কিছু নেই, তবু চোখে পড়ল একটা অসমাপ্ত স্কুল, ইটখোলা, শিব মন্দির, কয়েক ঘর মধ্যবিত্তর বাড়ি। কিছু দূর যেতে না যেতেই ফাঁকা মাঠ শুরু হলো। 2-একটা সর্ষে খেতে একরাশ ফুল ধরেছে, হলুদ রঙা ঢেউ উঠছে হাওয়ায়। মাঠের মাঝখানে একটা প্রকাণ্ড কালো রঙের পাথর, পাথরটার মাথার উপর ঠিক ছাতার মতন একটা পাকুড় গাছ। ওদের তো এদিকে সত্যি কোনো দরকার নেই, শুধু খানিকটা সময় কাটানো, তাই ওই পাথরটার উপর কিছুক্ষণ বসে আবার চলে যাবে এই ভেবে পাথরটার দিকে এগুলো। সকাল 9টাও বাজেনি, তবু এর মধ্যেই রোদ চড়া হয়ে এসেছে। এদিকে জঙ্গল নেই, বহুদূর পর্যন্ত ঢেউ খেলানো মাঠ,
সেই মাঠ জুড়ে ঝকঝক করছে রোদ্দুর। এক ঝাঁক হরিয়াল উড়ে গেল মাথার উপর দিয়ে, দূরে শোনা গেল ট্রেনের শব্দ। এরকম জায়গায় এলেই হঠাৎ মনে হয় যে পৃথিবীটা মোটেই গোল নয়, চৌকো। পৃথিবী কখনো ঘোরে না, স্থির হয়ে থাকে। সময়ের কোনো গতি নেই। রবি সিগারেটের টুকরোটা ছুঁড়ে দিয়ে বলল, মাত্র কাল সকালে এসেছি, অথচ এরই মধ্যে মনে হচ্ছে যেন অনেক কাল ধরে এখানে আছি। মাঠের মাঝখানে এই জায়গাটা ঢিবির মতো উঁচু হয়ে উঠেছে, বেশ পরিষ্কার। খুব ভালো পিকনিকের জায়গা হয় না রে? রবি বলল, তা কলকাতার কাছাকাছি এরকম জায়গা হলে পিকনিকের পক্ষে ভালো হতো, কিন্তু আমরা আছি জঙ্গলের মধ্যে, সুতরাং বনভোজন বলতে যা বোঝায়। কথা বলতে বলতে ওরা থেমে গেল। পাথরটার ওপাশ থেকে ছোট ছেলের খিলখিল হাসি ও মেয়েদের গলা শোনা যাচ্ছিল। ওরা ঢিবিটার উপর উঠে এসে পাথরটার এ পাশে তাকালো। দুটি মহিলা, একটি 3-4 বছরের বাচ্চা ছেলে ও একজন বুড়ো দরওয়ান। মহিলা দুটি চমকে ওদের দিকে তাকালো। ওরাও এক পলক চেয়ে দেখে ভাবছিল চলে যাবে কি না। এমন সময় শেখর পরম স্বস্তির সঙ্গে বলে উঠল, ঠিকই মনে হয়েছিল কাল, চেনা চেনা। তুমি জয়া নও? প্রেসিডেন্সি কলেজের। দুজনের মধ্যে যে মেয়েটির স্বাস্থ্য ঈষৎ ভারী, প্রতিমার মতন মুখের গড়ন, তার মুখে ক্ষণিক আশঙ্কা ও প্রতীক্ষা ফুটে উঠেছিল। তারপরই খুশিতে ঝলসে উঠল, বলল, আরে তাই তো, শেখর বাবু, আমিও প্রথমটায় ভেবেছিলুম। কাল সকালে আপনারাই এসেছেন না বোম্বে মেলে? তুমি কি করে জানলে? বাহ, কাল আমাদের গেটের পাশ দিয়ে আপনাদের যেতে দেখলুম। এখানে তো কেউ বড় একটা আসে না। তোমরা ওই ত্রিপাঠীদের বাড়িতে থাকো বুঝি? কাল তো তোমরা ব্যাডমিন্টন খেলছিলে, আমাদের দেখলে কখন? মেয়েরা খেলার সময়ও সব দিকে চোখ রাখে। এখানে হঠাৎ এলেন যে? তোমরা এখানে কেন? বাহ, এখানে তো আমার শ্বশুর বাড়ি। ও, তোমার বিয়ে হয়ে গেছে? কবে? 2 বছর আগে। এই যে আমার ছেলে, আর এ আমার বোন অপর্ণা। চেহারা দেখলে 2 বোন বলে চেনাই যায় না। অপর্ণা ছিপছিপে, একটু বেশি লম্বা, কমলা রঙের শাড়িটা এমন আর্ট করে পরা যে একটু দূর থেকে দেখলে সালোয়ার কামিজ বলে ভুল হয়। সে গাছের গুঁড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল, হাতে একটা বড় লাল সাদা বল। এবার বলটা ফেলে দিয়ে হাত জোর করে বলল, নমস্কার, আপনারা বেড়াতে এসেছেন বুঝি? অপর্ণা হচ্ছে সেই ধরনের মেয়ে যার দিকে তাকিয়েই চোখ ফিরিয়ে নিয়ে আবার তাকাতে হয়। প্রথমে একদৃষ্টিতে ওর চোখের দিকে চেয়ে থাকা যায় না। ওর বয়স 20-21-এর বেশি হবে না, কিন্তু ওর মুখে চোখে একটা বিরল সপ্রতিভ সরলতা আছে। প্রথম পরিচয়ের কোনো রকম লজ্জা বা আড়ষ্টতা নেই। সাবলীলভাবে ও নমস্কার ভঙ্গিতে হাত তুলল, কথা বলল ঝর্ণার জলের মতন স্বচ্ছ গলায়। শেখর উত্তর দিল, হ্যাঁ, বেড়াতেই। আমার বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দেই, এর নাম রবি চৌধুরী, ভালো স্পোর্টসম্যান, যাদবপুর ইউনিভার্সিটিতে ক্রিকেট ক্যাপ্টেন ছিল। ওর নাম অসীম মল্লিক, ওদের নিজেদের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম আছে। আর ও হচ্ছে সঞ্জয় ব্যানার্জি। জয়া, তুমি ওকে দেখেছো বোধ হয়। প্রেসিডেন্সিতে আমাদের চেয়ে 1 ইয়ার জুনিয়র ছিল, এখন পাটকলে লেবার ওয়েলফেয়ার অফিসার হয়েছে। লেবাররা অবশ্য ওর কাছ থেকে ওয়েলফেয়ার চায় না। জয়া বলল, রুনি আর ইনি হচ্ছেন শেখর সরকার। আমরা একসঙ্গে প্রেসিডেন্সিতে হিস্ট্রি অনার্স পড়তাম। উফ, কত দিন পর দেখা, 7-8 বছর না? সেই পারমিতার বিয়ের সময়। শেখর বলল, আমিও কাল তোমায় এক ঝলক দেখে চিনতে পেরেছিলুম। তারপর ত্রিপাঠীদের বাড়ি শুনে কীরকম গুলিয়ে গেল। আমার বন্ধুদের বললুম, ওরা তো বিশ্বাসই করতে চায় না তোমার মতন কোনো সুন্দরী মেয়ের সঙ্গে আমার পরিচয় থাকতে পারে। এ কথায় জয়া কিছু বলল না, শুধু মুখ টিপে হাসল। তারপর জিজ্ঞেস করল, আপনার নিশ্চয় এখনও বিয়ে হয়নি? না, কেন? আপনাকে দেখলেই বোঝা যায়। শেখর একটু বিব্রত হয়ে বলল, বাট কিন্তু তোমার এই ধ্যাড়ধেড়ে গোবিন্দপুরে বিয়ে হলো কি করে? আমার মোটেই এখানে বিয়ে হয়নি। আমার বিয়ে হয়েছে বর্ধমানে। আমার শ্বশুরের এখানে একটা বাড়ি আছে।
এখানকার জলে ওর খুব উপকার হয় বলে মাঝে মাঝে আসেন। আমিও সঙ্গে আসি। অপর্ণা বলল, আপনারাই বা হঠাৎ এখানে বেড়াতে এলেন কেন? অন্য কেউ কিছু উত্তর দেবার আগেই রবি বলল, ওই যে এখানকার জল খুব ভালো, সেই শুনে এলাম। সবাই হো হো করে হেসে উঠল। অপর্ণা ঠোঁট উল্টে বলল, জল খেতে আবার কেউ আসে নাকি? আমি তো 5 দিনেই হাঁপিয়ে উঠেছি। এমন বিশ্রী জায়গা, মেজদিরা যে কী করে থাকে একটা কিছু দেখবার নেই। শেখর বলল, কেন, জঙ্গলটা তো বেশ সুন্দর। আমার জঙ্গল ভালো লাগে না। শেখর বলল, আমরা ইচ্ছে করেই এরকম একটা নাম না জানা জায়গায় এসেছি, জঙ্গলের মধ্যে নিরিবিলি কাটাবো বলে। কিন্তু তোমরাও যে কেন এই সময় এলে এখন সন্দেহ হচ্ছে। কেন, আমরা এসে কী অসুবিধে করলাম? তোমাদের দেখার পর আমার বন্ধুরা কি আর জঙ্গলের নিরিবিলিতে থাকতে চাইবে? জয়া হাসতে হাসতে বলল, তাহলে তো আমরা এসে খুব ভালোই করেছি। কেন, 4-4টে এমন ভালো ভালো ছেলে জঙ্গলে এসে সন্ন্যাসী হতো, আমরা সেটা বন্ধ করতে পারবো? হাসি শেষ করে শেখর বলল, তোমার ছেলেটি বেশ সুন্দর হয়েছে জয়া। কি নাম ওর? দেবকুমার। তোমার নাম বলো কাকুদের কাছে। তোমার নাম বলো ছোটন। জয়া, তোমার স্বামী এখানে আছেন? আলাপ করতে হবে। না। উনি তোমাদের সঙ্গে আসেননি বুঝি? জয়া এ কথার উত্তর তক্ষুনি না দিয়ে বোনের দিকে তাকালো। অপর্ণা দ্রুত ওদের 4 জনের মুখের প্রতীক্ষা দেখে নিয়ে হঠাৎ চোখ ফিরিয়ে মাটি থেকে বলটা তুলে নিল। তারপর জয়ার ছেলের হাত ধরে বলল, চলো ছোটন, এবার বাড়ি যাই আমরা। এ কি, বলটা ফেলে দিলে? চলো বাড়ি যাব, দাদু একা বসে আছেন। জয়া অপেক্ষারত বুড়ো দারোয়ানকে বলল, পরমেশ্বর, খোকাবাবুকে নিয়ে তুমি এগিয়ে চলো, বাড়ি যেতে হবে। ওই বলটা কুড়িয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী ছোটন, আর হাঁটে না এখন, দরোয়ানজির কোলে উঠে পড়ো। লক্ষ্মী সোনা, বিকেলবেলা আবার বেরোবো, তখন তুমি আবার নিজে নিজে হাঁটবে। রুনি, ওর জুতোটা পরিয়ে দে তো। দারোয়ান ছেলেকে কোলে নিয়ে খানিকটা এগিয়ে গেলে জয়া মাটির নিচে চোখ নিচু করল। গলার স্বরে খুব দুঃখ ফুটল না, কিছুটা উদাসীনভাবে বলল, আমার স্বামী বেঁচে নেই। সে কি? বিলেতে একটা ট্রেনিং নিতে গিয়েছিল, তারপর সেখানে নিজের ঘরে কেউ এসে ওকে খুন করে যায়, কাগজে বেরিয়েছিল। একটুক্ষণ ওরা সবাই চুপ করে রইল। জয়ার ভরাট স্বাস্থ্য, সারা পিঠজোড়া কালো কোঁকড়ানো চুল, নানান রঙে রঙিন একটা ছাপার শাড়ি পরেছে, সেজন্যই বোধ হয় খবরটা বেশি আঘাত দিল। অসীম বলল, হ্যাঁ, 2 বছর আগে কাগজে আমি নিজেও দেখেছিলাম, মনে আছে। ইঞ্জিনিয়ার। কেন খুন হয়েছিল কারণ জানা যায়নি। আপনারা কিছু জানতে পারেননি? জয়া ও অপর্ণা একবার চোখাচোখি করল। তারপর জয়া অনেকটা স্বাভাবিক শান্ত গলায় বলল, না, ওখানকার পুলিশ শেষ পর্যন্ত জানিয়েছে খুন নয়, আত্মহত্যা। শেখর আঁতকে উঠল, বলল, আত্মহত্যা? মানুষ এখনও আত্মহত্যা করে নাকি? আত্মহত্যা কেন করেছিলেন? জয়া ও অপর্ণা চকিতে আরেকবার চোখাচোখি করল। এবার যেন একটা ছোট্ট বিষণ্ণ নিঃশ্বাস উড়ে গেল। সেই সঙ্গে ভেসে এলো জয়ার উত্তর, না, সেরকম কোনো কারণ কেউ জানতে পারেনি। যে জন্যই হোক, রবির কাছে যেন মনে হলো খুনের চেয়ে আত্মহত্যাটা অপমানজনক। কেননা সে বেশ রাগত সুরেই বলে উঠল, আত্মহত্যা মোটেই নয়। ওরকম একজন লোক শুধু শুধু আত্মহত্যা করতেই বা যাবেন কেন, তাও বিলেতে বসে? ওখানকার পুলিশ কালপ্রিটকে ধরতে পারেনি, তাই আত্মহত্যা বলে চালিয়েছে। আজকালকার ওখানকার পুলিশও হয়েছে আমাদেরই মতন, একদম জাতা। এই তো সেদিন এত বড় একটা মেল ট্রেন ডাকাতি হয়ে গেল ইংল্যান্ডে, পুলিশ তো একজনকেও। অপর্ণাকে দেখা গেল যথেষ্ট বুদ্ধিমতী। সে বিষয় পরিবর্তনের এই সুযোগ বিন্দুমাত্র উপেক্ষা না করে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, কোন ট্রেন ডাকাতি? এবং সে রবির কাছ থেকে ট্রেন ডাকাতির পুরো গল্পটা শুনতে চেয়ে ওদের মাঝখান থেকে সরে এলো। টিলা থেকে জয়াদের বাড়ি প্রায় 15 মিনিটের পথ। সেই পথটুকু আসতে আসতে গল্প ঘুরে গেল অন্যদিকে।
যখন গেট পর্যন্ত পৌঁছলো তখন জয়ার মুখেও আবার ক্ষীণ হাসি ফুটেছে। অপর্ণা সহজে হাসতে চায় না, ঠোঁট অল্প ফাঁক করে বুঝিয়ে দেয় যে আরেকটু ভালোভাবে বলতে পারলে ঠিক হাসতুম। রবি তবু তাকে হাসাবার চেষ্টা করে যাচ্ছিল এবং না হাসলেও অপর্ণার হাঁটার ছন্দে লঘুতা এসেছিল। পরমেশ্বর আগেই পৌঁছে দেবকুমারের হাত ধরে গেট খুলে দাঁড়িয়ে আছে। জয়া বলল, আসুন, ভেতরে এসে বসবেন একটু। আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে আলাপ করে যান, ওর সঙ্গে কথা বলতে আপনাদের ভালোই লাগবে, অনেক বিষয়ে পড়াশোনা করেছেন। রবি ভেতরে যাবার জন্য পা বাড়িয়েছিল। শেখর বলল, না, এখন থাক, পরে আসবো রবি, রেঞ্জারের সঙ্গে একবার তো দেখা করতেই হবে। রেঞ্জারের কথা রবি ইতিমধ্যে ভুলেই গিয়েছিল। এখন মনে পড়তেই বলল, ও হ্যাঁ, ব্যাপারটা চুকিয়ে ফেলা দরকার। অপর্ণা বলল, তাহলে কাল সকালে আপনারা আসুন না। আজ বিকেলে হবে না, বিকেলে আমাদের একটু ঘাটশিলা যাবার কথা আছে। কাল সকালে ঘুম থেকে উঠে চলে আসুন, এখানেই আমাদের সঙ্গে চা খাবেন। ওরা প্রায় সমস্বরে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, চমৎকার। আপনাদের বাড়িতে ডিম আছে তো? তা আছে, কিন্তু হঠাৎ শুধু ডিম কেন? সঞ্জয় বলল, সকালে চায়ের সঙ্গে ডিম সেদ্ধ না পেয়ে আমাদের খুব অসুবিধে হচ্ছে, এখানে একদম ডিম পাওয়া যাচ্ছে না। জয়া হাসতে হাসতে বলল, যাচ্ছে না বুঝি? ওই জঙ্গলের মধ্যে ডাকবাংলোয় কেউ এক রাত্রিরের বেশি থাকে? খাবার দাবার এখানে তো কিছুই পাওয়া যায় না প্রায়। আমাদের বাড়িতে এসে থাকুন না, এখানে অনেক ঘর আছে। শেখর বলল, না না, আমরা জঙ্গলেই থাকবো ভেবে এখানে এসেছি, যদি অবশ্য খুব বিপদে পড়ি তাহলে এখানে চলে আসতে পারি। বিপদে পড়ার সম্ভাবনা আছে বুঝি? বলা যায় না, ডাকবাংলোয় রিজার্ভেশন নিয়ে একটু ঝামেলা করছে, দেখা যাক কি হয়। আচ্ছা, কাল সকালে আসবো। ঘুম থেকে উঠেই চলে আসবেন, আমাদের কিন্তু খুব সকাল সকাল চা খাওয়ার অভ্যেস। ডাকবাংলোর সামনে জিপ দাঁড় করানো, বারান্দার ইজি চেয়ারে রেঞ্জার বসে বসে পা দোলাচ্ছে। খাকি প্যান্ট ও সাদা শার্ট পরা শক্ত সমর্থ পুরুষ, হাতে পাইপ। লোকটির মুখখানা কঠিন ধরনের, কিন্তু ঠোঁট ফাঁক করা। লোকটি একা একাই বসে আপন মনে হাসছে অথবা গান করছে। রবি সিগারেট অর্ধেক অবস্থাতেই ফেলে দিল, পকেট থেকে চুরুট বার করে ধরালো। ওর ধারণা, চুরুট মুখে থাকলে ওকে খুব ভারিক্কি দেখায়, গলার আওয়াজও তখন ইচ্ছে করে গম্ভীর করে ফেলে। একাই আগে এগিয়ে এসে বলল, নমস্কার। লোকটি তড়াক করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর হাত জোর করে দুবার বলল, নমস্কার নমস্কার, আপনারাই বুঝি এখানে বেড়াতে এসেছেন? কি সৌভাগ্য আমাদের, এসব জংলা জায়গায় তো কেউ আসে না, লোকে যায় ঘাটশিলা, তবু আপনারা এলেন, বসুন বসুন। রবি প্রশ্নবোধক ঝোঁক নিয়ে বলল, আপনি? লোকটি বলল, আমি এই অঞ্চলের ফরেস্ট রেঞ্জার, আমার নাম সুখেন্দু পুরকায়স্থ। বেহারে এই ছেলেবেলা থেকে এ অঞ্চলে ট্যুরে এসেছিলাম, হঠাৎ ফরেস্টার বলল কে 4 জন আনঅথরাইজড লোক বাংলোয় এসেছে। তা আমি বললুম, আরে মশাই যান না, গিয়ে দেখুন তারা কে, বাঘ ভাল্লুক তো নয়। তা জঙ্গলে চাকরিতে বাঘ ভাল্লুকেও ভয় করলে চলে না, তা ওরা নিশ্চয়ই ভদ্রলোক। ফরেস্টার এমন ভীতু, নিজে আসতে চায় না। রবি বলল, আনঅথরাইজড হবার কি আছে, খালি বাংলো দেখে এসেছি, যা চার্জ লাগে দেব, এর মধ্যে আবার গণ্ডগোলের কি আছে? লোকটি অত্যন্ত বিনীতভাবে হেসে বলল, তা তো বটেই, তা তো বটেই, ঠিক কথা বলেছেন। ফরেস্ট বাংলো খালি থাকলেও সবসময় সব লোককে দেবার নিয়ম নেই অবশ্য। তাছাড়া মানে রেলওয়ের সিটকে রিজার্ভেশন স্লিপ বলে চালানোরও কোনো সিস্টেম নেই এদিকে। তবে মানে আপনারা এসেছেন। রবি এই প্রথম হাসল, দেখে মনে হয় অতি কষ্টে হাসতে রাজি হলো। চুরুট আবার জ্বালতে জ্বালতে বলল, ওসব চৌকিদারের জন্য, সে তো খুলতেই চাইছিল না, তাই আর কি। আপনাদের সঙ্গে দেখা হলেই বুঝিয়ে বলতুম, ফরেস্টারই বা আমাদের সঙ্গে দেখা করেনি কেন? দরজার চাবি খোলার দায়িত্ব চৌকিদারের, এই সামান্য অপরাধেই তার চাকরি চলে যেতে পারে। দেখবেন ওর চাকরিটা যেন না যায়, গরিব লোক। তাছাড়া শুনলাম বউয়ের অসুখ। আমি অবশ্য চাকরি দেবার বা খাবার লোক নই। আপনি এবার কাজের কথাটা বলুন তো, আপনার বক্তব্যটা কি?
বুঝতেই পারছেন আমরা এসেছি যখন, তখন চলে তো আর যাব না। রিজার্ভেশন থাক আর নাই থাক, আমরা এখানে থাকবই। তার জন্য কি করতে হবে আমাদের? আপনি কিছু টাকা চাইবার জন্য এত ভূমিকা করছেন? কত টাকা বলুন, বিবেচনা করে দেখব। লোকটি হঠাৎ স্থিরভাবে রবির চোখের দিকে চেয়ে রইলেন। তারপর অদ্ভুতভাবে এক রকমের হাসলেন। গলার স্বর বদলে অসহায়ভাবে বললেন, আমাদের এ লাইনে উপরি রোজগার যে একেবারে নেই সে কথা বলতে পারি না, আছে বটে। কন্ট্রাক্টররা যখন চুক্তির বেশি গাছ কাটে তখন পাই, কিন্তু ট্যুরিস্টদের কাছ থেকে ঘুষ নেবার অভ্যেস আমাদের নেই। এর আগে কেউ দিতেও চায়নি। আপনারা কদিন থাকবেন? কোনো ঠিক নেই, 7 দিন 10 দিন, কিছুই ঠিক করিনি। এই জঙ্গলে 7 দিন 10 দিন থাকবেন? কোনো ঠিক নেই, যে কদিন আমাদের ভালো লাগবে সেই কদিন থাকবো। তাহলে তো কিছু বলার নেই, আপনাদের তো আমি চলে যেতে বলতে পারি না, আর আমি বললেই বা আপনারা যাবেন কেন? তবে ডিভিশনাল কনজারভেটরের এদিকে আসবার কথা আছে। তিনি সঙ্গে বউ নিয়ে চলাফেরা করেন সব সময়, তার আবার শ্বশুর বাড়ি এদিকেই। রবি রুক্ষ গলায় বলল, ঠিক আছে, কনজারভেটর এলে তার সঙ্গেই কথা বলবো, আপনার সঙ্গে বেশি কথা বলে লাভ নেই। শেখর এবার এগিয়ে এসে বলল, বাংলো খালি আছে বলেই আমরা আছি। কনজারভেটর বা অন্য কেউ এলে আমরা তখনই ছেড়ে চলে যাব, আমাদের থাকবার জায়গার অভাব নেই। নতুন লোকের সঙ্গে কথা শুরু করার জন্যেই বোধহয় রেঞ্জার আবার আগেরকার বিনীত ভাব ফিরিয়ে আনলেন। না না, আপনাদের চলে যেতে হবে তা তো বলিনি। কনজারভেটর আসতেও পারেন, নাও আসতে পারেন। আসবার কথা আছে, কিন্তু কথা থাকলেও ওরা সব সময় আসেন না। ওরা হলেন বড় অফিসার, সব সময় কথা ঠিক রাখা তো ওদের মানায় না। তবে যদি আসেন তবে ডিএফও সাহেবও আসবেন বোধ হয়, তাই সাধারণত তাই আসেন। রাত্রিরে থাকলে দুখানা ঘরই ওদের লাগে। ঠিক আছে, তিনি যে মুহূর্তে আসবেন সে মুহূর্তেই আমরা ঘর ছেড়ে দেব। রবি শেখরকে সরিয়ে দিয়ে বলল, কেন ছাড়বো কেন? এটা কি কনজারভেটরের শ্বশুর বাড়ি নাকি? উনি যখন খুশি আসবেন তখনই ওনাকে ঘর ছেড়ে দিতে হবে? শেখর রবির দিকে একটা হাত তুলে বলল, রবি, মাথা গরম করিস নি। ওদের যদি সেরকম কোনো আইন থাকে আমরা বাংলো ছেড়ে দিয়ে জয়াদের বাড়ি চলে যাব। রবি বলল, না, আমি জয়াদের বাড়ি যাব না, আমি এখানেই থাকব। এই লোকটা কি হিসেবে বলছে আমাদের ঘর ছাড়তে হবে? রেঞ্জার তাড়াতাড়ি বলে উঠল, তাই কি আমি বলেছি ঘর আপনাদের ছাড়তেই হবে? এমন তো কোনো কথা নেই। আমি বলেছি যদি কনজারভেটর সাহেব আসেন এবং যদি থাকতে চান। তাছাড়া সেদিন সাহেবের মেজাজ কীরকম থাকে তার উপরও নির্ভর করছে। মেজাজ ভালো থাকলে তিনি আমায় ডাকেন সুখেন্দু বলে, আর গরম থাকলেই বলবেন ফোরখাইট। তেমনি মেজাজ ভালো থাকলে তিনি হয়তো আপনাদেরই অনেক খাতির করবেন, আপনাদেরই এখানে থাকতে দিয়ে গাড়ি হেঁকিয়ে চলে যাবেন অন্য বাংলোয়। আবার খারাপ থাকলেই প্রথমেই চৌকিদারের চাকরি যাবে। তারপর বুঝলেন না, অত বড় বড় সাহেবদের তো মেজাজ একরকম থাকলে মানায় না। শেখর হাসতে হাসতে বলল, বাড়ি তো একজন সরকারি অফিসার, তার মেজাজে আমাদের কী আসে যায়? তার মেজাজ ভালো খারাপ থাকার উপরেই আমাদের ভাগ্য নির্ভর করছে নাকি? রেঞ্জারও স্মিত হেসে বলল, না স্যার, আপনাদের ভাগ্য কেন নির্ভর করবে? অন্যদের ভাগ্য। বড় অফিসারদের তো মেজাজ না থাকলে মানায় না। রবি বলল, কি মুশকিল, এত কথার দরকার কি? ডাক বাংলোয় থাকা কি একটা বিরাট ব্যাপার নাকি? আফটার অল পাবলিক প্রপার্টি, খালি রয়েছে তাই আছি, তাও আবার এত ঝামেলা। লোকটি হঠাৎ বলে উঠলেন, আচ্ছা আমি চলি, নমস্কার। বারান্দা থেকে লাফিয়ে নিচে নেমে আবার ঘুরে দাঁড়িয়ে বললেন, উইশ ইউ ভেরি গুড টাইম। ভাববেন না আমি আপনাদের চলে যাবার কথা বলতে এসেছিলাম। আপনারা থাকলে আমার কোনো স্বার্থ নেই, ক্ষতিও নেই। আমি শুধু বলতে এসেছিলাম, দেখবেন চৌকিদারের চাকরিটা যেন না যায়। কনজারভেটর এলে সেদিকটা একটু দেখবেন। শুধু শুধু ওর চাকরি যাবে কেন? সুখেন্দু পুরকায়স্থ এবার মলিনভাবে হাসলেন, বিষণ্ণভাবে বললেন, এক ডাকে সাড়া দিতে পারেনি বলে আমি অন্তত 4 জন চৌকিদারের চাকরি যেতে দেখেছি। এই লোকটার তো আবার বউয়ের অসুখ। তিনি আস্তে আস্তে হেঁটে গিয়ে জিপে উঠলেন।
আবার একবার হেসে গাড়ি ঘোরালেন। চলে যাবার পর শেখর বলল, লোকটা ভালো কি খারাপ ঠিক বোঝাই গেল না। আজকাল বেশিরভাগ লোককেই বোঝা যায় না। রবি বলল, লোকটা 2-4টে টাকা বাগাবার তালে ছিল নিশ্চয়ই, শেষ পর্যন্ত সাহস পেল না। আমার তা মনে হয় না। যাকগে, এ পর্যন্ত তো চুকলো, এরপর কনজারভেটর এলে দেখা যাবে। রতিলাল, রতিলাল, চা বানাও। পরক্ষণে রবি প্রসঙ্গ বদলে বলে, তোর ওই জয়া মেয়েটা কিন্তু বেশ, খুব স্যাড। এর মধ্যেই স্বামী মারা গেছে। তোর সঙ্গে ওর কিছু ছিল নাকি? শেখর অন্যমনস্কভাবে বলে, না, সেরকম কিছু না। দেখলি না, ওর বিয়ে হয়ে গেছে, সে খবরই আমি জানতাম না। একটা বিচিত্র রঙিন পাখির পালক উড়তে উড়তে এসে পড়ল অতসী ফুলগুলোর ওপরে। সঞ্জয় এগিয়ে গিয়ে পালকটা কুড়িয়ে নিল। কোন পাখির পালক সেটা দেখার জন্য চাইল এদিক ওদিক। পাখিটাকে দেখা গেল না। অন্যমনস্কভাবে সঞ্জয় এগিয়ে গেল জঙ্গলের দিকে। ডাকবাংলোর সীমানার ঠিক প্রান্তে জঙ্গলের মধ্যেই একটা সিমেন্টের বেঞ্চ বাঁধানো রয়েছে। সঞ্জয় একা গিয়ে বসল সেটার উপর। রঙিন পালকটা নিজের মুখে বোলাতে লাগলো। পালকটা যেন ফুল। নাকের কাছে এনে সঞ্জয় গন্ধ শোকার চেষ্টা করল। কোনো পাখির গন্ধ সেটাতে লেগে নেই। সিমেন্টের বেঞ্চটার একপাশে কয়েকটা বন তুলসীর আগাছা হয়ে আছে। দুটো ফড়িং একসঙ্গে একটা ফুলের উপর বসার চেষ্টা করছে। ওইটুকু ছোট একটা ফুলের উপর দুজনের বসার জায়গা নেই। ওরা দুজনে মারামারি করতে করতে উড়ে যাচ্ছে, আবার এসে বসছে সে একই ফুলে। আরও তো ফুল রয়েছে, তবু ওই একটা ফুলের উপর বসার জন্য দুজনের লোভ। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে সঞ্জয় আরও অন্যমনস্ক হয়ে গেল। অপর্ণাকে দেখে সে চমকে উঠেছিল। মিস্টার বিশ্বাসের মেয়ে অনুরাধার সঙ্গে কি আশ্চর্য মিল! সেই রকম টিকালো নাক, সেই রকম ভুরুর ভঙ্গি, বেশ উজ্জ্বল চোখ। অথচ অপর্ণা জয়ার বোন, সুতরাং মিস্টার বিশ্বাসের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকার কথাই নয়। তবু অপর্ণাকে দেখলেই অনুরাধার কথা মনে পড়ে। কিন্তু অনুরাধার চেয়েও তার বাবা মিস্টার রথিন বিশ্বাসের কথা মনে পড়ছিল সঞ্জয়ের। অথচ ওসব কথা আর মনে করবে না বলেই তো সঞ্জয় বেড়াতে এসেছে বন্ধুদের সঙ্গে। শ্যামনগরের জুট মিলের জেনারেল ম্যানেজার মিস্টার বিশ্বাস। শুধু ম্যানেজার নয়, তার শ্বশুরের কোম্পানি, সুতরাং অর্ধেক মালিকও বলা যায়। লম্বা শরীর, 52 বছর বয়সেও অটুট স্বাস্থ্য, এখনও টেনিস খেলতে হাঁপান না। সঞ্জয় সামান্য লেবার ওয়েলফেয়ার অফিসার, তার সঙ্গে মিস্টার বিশ্বাসের খুব বেশি অন্তরঙ্গতা থাকার কথা নয়, কিন্তু সঞ্জয়ের কাকার সঙ্গে তিনি বিলেতে এক ফ্ল্যাটে ছিলেন ছাত্রজীবনে। সেই সূত্রে তিনি সঞ্জয়কে বাড়িতে ঘন ঘন ডেকে পাঠান। সঞ্জয়ের দিকে হুইস্কির গ্লাস এগিয়ে দিয়ে বলেন, সঞ্জয়, আজ সন্ধেটা কি করা যায় বলো তো? এই উইকটা বড্ড খাটুনি গেছে, চলো গাড়ি নিয়ে কলকাতায় ঘুরে আসা যাক। গ্রেট ইস্টার্নে সাপার খেলে কেমন হয়? টেলিফোন করে দেখো না একটা টেবিল পাওয়া যাবে কি না। বাড়িতে বসে কোয়াইট ইভিনিং কাটাবো বুঝলে, ওটা আমার ধাতে সয় না। বিলেতে থাকার সময় তোমার কাকার সঙ্গে এক একদিন সন্ধেবেলা, আমার গিন্নি আবার আশেপাশে আছে কি না দেখো, উনি এসব শুনলে আবার, সেই সব গুড ওল্ড ডেইজ। অনেক বড় বড় অফিসার বাড়ি ফিরেই পোষা কুকুরকে আদর করেন। কুকুর নিয়েই সারা সন্ধেটা কাটিয়ে দিতে পারেন। তেমনি সঞ্জয় বুঝতে পারে মিস্টার বিশ্বাস বাড়ি ফিরে আরাম করে গা ছড়িয়ে বসার পর একজন শ্রোতা চান। সে শ্রোতা নিজের স্ত্রী বা ছেলে মেয়ে হলে চলবে না, চাকর বাকর বা আত্মীয় স্বজন হলেও চলবে না। একজন যুবক, শক্ত সমর্থ পুরুষ, তার কাছে মিস্টার বিশ্বাস নিজে যৌবনের গল্প বলবেন। বোঝাতে চাইবেন তার নিজের যৌবনে তিনি এখনকার যে কোনো যুবকের চেয়েও দুর্ধর্ষ ছিলেন। শোনাবেন নিজের নানান দুঃসাহসিক কীর্তি ও কৃতিত্ব। সেই যুবকের প্রতি তিনি প্রচ্ছন্ন স্নেহের সুরে নানান হুকুম করবেন। তার সামনে দুরন্ত বেগে গাড়ি চালিয়ে কিংবা 2-3 ধাপ সিঁড়ি লাফিয়ে উঠে তিনি প্রমাণ করতে চাইবেন তিনি এখনও যে কোনো যুবকের চেয়ে বেশি যুবক। সঞ্জয় এই ব্যাপারটা টের পেয়েছিল, বুঝেছিল। এজন্যই প্রতি সন্ধ্যাবেলা জেনারেল ম্যানেজার মিস্টার বিশ্বাস তাকে ডেকে পাঠান। বুঝতে পেরেও সঞ্জয় বিশেষ কিছু আপত্তি করেনি।
কারণ মিস্টার বিশ্বাস কথাবার্তা বেশ ভালোই বলতে পারেন। অনবরত নিজের সম্পর্কে গল্প করলেও রসিকতা বোধ আছে খানিকটা। জেনারেল ম্যানেজারের ডাক অগ্রাহ্য করা যায় না। তাছাড়া অনুরাধার সঙ্গে দেখা হবার আকর্ষণও ছিল। অনুরাধার দিকে সঞ্জয় কোনো লোভের চোখে তাকায়নি। অনুরাধা বড় বেশি জ্বলন্ত। এইসব মেয়েকে হাত দিয়ে ছুঁতে ভয় করে। সবসময় চোখ দুটো চঞ্চল অনুরাধার। কথায় কথায় ঝরঝর করে ইংরেজি বলে, আবার অর্গান বাজিয়ে গায় রবীন্দ্রসঙ্গীত। বাবার সঙ্গে সমানভাবে টেনিস খেলে এসেই আবার জানালা দিয়ে আলু কাবুলিওয়ালাকে ডাকাডাকি করে। বাড়ির কারো বারণ না শুনে দারুণ ঝাল মেশানো আলু কাবলি খেতে খেতে জিভ দিয়ে উস উস শব্দ করে। সঞ্জয় অনুরাধার প্রতি মনে মনে লোভ রাখতেও সাহস পায়নি। শুধু এক দারুণ বাসনা ছিল অনুরাধাকে দেখার, মাঝে মাঝে তার সঙ্গে একটা দুটো কথা বলার। মিস্টার বিশ্বাসের কথা শুনতে শুনতে অনুরাধাকে এক ঝলক দেখতে পেলেই তার মন খুশি হয়ে যেত। মিস্টার বিশ্বাস একদিন বললেন, সঞ্জয়, আজ দুপুরে দেখলাম ওই রতন বলে ছেলেটা তোমার সঙ্গে খুব হাত পা নেড়ে গল্প করছে। ওসব ছেলেকে বেশি লাই দিও না। সঞ্জয় বলেছিল, কেন, ও ছেলেটা তো বেশ ছেলে, ভালো কাজ জানে। না না, কিচ্ছু কাজ করে না, শুধু দল পাকায়। ওসব দল পাকানো ডার্টিনেস আমি দু চোখে দেখতে পারি না। যদি কিছু গ্রিভান্স থাকে সোজা এসে আমাকে বলবে। তাছাড়া তুমি ওদের ইন্টারেস্ট দেখছো? রতন ছেলেটিকে দেখে সঞ্জয় অবাক হয়েছিল। খুব সবল চেহারা, ফর্সা গায়ের রং, কিন্তু সবসময় একটা ময়লা খাকি প্যান্ট আর হলদে গেঞ্জি পরে থাকে। বয়লারে দারুণ গরমে কাজ করতে করতে ওর মুখের রং খানিকটা জ্বলে গেছে। মুখখানা দেখে খুব চেনা চেনা মনে হয়েছিল সঞ্জয়ের। দু একটা প্রশ্ন করতেই পরিচয় বেরিয়ে পড়েছিল। মাথার ঝাঁকড়া চুল নাড়িয়ে রতন বলেছিল, আপনি ঠিকই ধরেছেন স্যার, আমার নাম রতন আচার্যি। আপনাদের গাঁ মামুদপুরের পুরুত ঠাকুর যোগেন আচার্যিরই ছেলে আমি। কী করব স্যার, পাকিস্তান হবার পর রিফিউজি হয়ে চলে এলাম। লেখাপড়া আর কিছু হলো না। বাবাও মন্তর ফন্তরগুলো শেখাবার আগে মরে গেলেন। ঘণ্টা নেড়ে তবু ভণ্ডামির কাজকারবার চালানো যেত, তার থেকেই বেশ আছি। গায়ে খেটে রোজগার করছি। ওসব সংস্কৃত বলতে গেলে আমার দাঁত ভেঙে যেত। পুরুত বংশের ছেলে, ওর বাপ ঠাকুরদা চিরকাল ঠাকুর পুজো করে কাটিয়েছে, কিন্তু সে আজ মজুরের কাজ করছে এবং সেজন্য কোনো গ্লানি নেই। এই ব্যাপারটা সঞ্জয়ের বেশ ভালো লেগেছিল। মাঝে মাঝে সে রতনের সঙ্গে তার দেশের গল্প, বাড়ির গল্প করত। জুট মিলে একদিন একটা ছোটোখাটো দাঙ্গা হয়ে গেল দুদল শ্রমিকের মধ্যে। সেদিন সন্ধ্যের পর মিস্টার বিশ্বাস একটু বেশি নেশা করে ফেললেন। তীব্র কণ্ঠে তিনি বললেন, সঞ্জয়, আজকের কালপ্রিটদের একটা লিস্ট তৈরি করে ফেলো। ওসব গুন্ডা বদমাশদের আমি আমার মিলে রাখবো না। সঞ্জয় বলল, হ্যাঁ, পুলিশ ইনভেস্টিগেট করছে। ওসব পুলিশ না, আমাদের নিজেদের মিলের শ্রমিকদের আমরা চিনব না? আমি সব রিপোর্ট পেয়েছি। ওই যেগুলো দল পাকায়, ইউনিয়ন করে, সব কটাকে চিনি। সঞ্জয় একটু অবাক হয়ে বলল, কিন্তু আজকের দাঙ্গাটার মধ্যে তো খানিকটা বাঙালি বিহারি ফিলিং ছিল। ইউনিয়নের লোকেরা বরং থামাতে গিয়েছিল। মোটেই না, ওসব ওদের চালাকি। ওই তোমার সেই রতন, তার এক চেলা আছে, কি যেন নাম, দাঁড়াও, আমার কাছে কাগজে লেখা আছে। এত চেষ্টা করছি ওদের উন্নতি করার। আমি চাই শ্রমিকদের স্ট্যান্ডার্ড অফ লিভিং উন্নত হবে। ওরা মানুষের মতো বাঁচবে, বেশি খাটবে, বেশি রোজগার করবে তা নয়। কতগুলো সুইন্ডলার পলিটিশিয়ানদের প্যাচে ভুলে ইউনিয়ন আর দল পাকানো, এতে দেশের কোনো দিন উন্নতি হবে বলতে চাও? শ্রমিকরা যতদিন বস্তিতে থাকবে ততদিন দেশের উন্নতি নেই। ওদেরকেও ভালোভাবে বাঁচতে দিতে হবে। আর দরকার হলো কাজ, আরও কাজ, বুঝলে? কাজ না করে শুধু ইউনিয়ন আর ভোট। আবেগে মিস্টার বিশ্বাসের গলা কাঁপতে থাকে। সঞ্জয় সিগারেটে টান দিতে ভুলে যায়। অনুরাধা এই সময় ঘরে ঢুকল। একটা অদ্ভুত ব্লাউজ পরেছে অনুরাধা।
কনুই পর্যন্ত হাতা, সেখানে ফ্রিল দিয়ে ফুলের মতন তৈরি করা, গলার কাজটাও ফুল ফুল ধরনের, গত শতাব্দীর মেম সাহেবদের মতন মনে হয়। এবং সেই ব্লাউজে অপূর্ব দেখাচ্ছে অনুরাধাকে। সারাদিনের দুর্ভাবনা ও উত্তেজনা ভুলে গিয়ে সঞ্জয় তার দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকে। অনুরাধা মুক্তোর মতন দাঁত দেখিয়ে হাসল, বলল, তোমরা দুজনে এত সিরিয়াস ফেস করে বসে আছো কেন? সঞ্জয় দা, ক্যারাম খেলবে? সঞ্জয় কিছু উত্তর দেবার আগেই মিস্টার বিশ্বাস বললেন, দাঁড়াও মামনি, আমাদের কাজগুলো আগে সেরে ফেলি। এসো সঞ্জয়, আগে রিপোর্টটা তৈরি করে ফেলা যাক। বদমাশগুলোর সব কটাকে কাল ছাঁটাই করে দেব। অনুরাধা বলল, সঞ্জয় দা, আজ রাত্রে এখানে খেয়ে যান না, আমি আজ একটা পুডিংয়ের এক্সপেরিমেন্ট করেছি। সঞ্জয় সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। অনুরাধা তার সঙ্গে নেহাত ভদ্রতাই করেছে, তবু অনেকক্ষণ অনুরাধার সাহচর্য পাবার লোভে সঞ্জয় আর দ্বিরুক্তি করে না। মিস্টার বিশ্বাস উঠে গিয়ে কোটের পকেট থেকে একটা কাগজ এনে বললেন, এই নাও, ওতে বদমাশগুলোর নাম আছে, এদের অপরাধের ডেফিনিট প্রুফ আছে আমাদের কাছে। তুমি এক্ষুনি নোটিশ তৈরি করে ফেলো। আমি চাইছি এদের উন্নতি করতে, আর এরা নিজেরা নিজেদের পায়ে কুড়োল বসাবে। এই এরিয়ার আর কোনো মিল ফ্যাক্টরিতে আমাদের মতন মজুরদের বাথরুমে ফ্রি সাবান সাপ্লাই করা হয়? খোঁজ নিয়ে দেখো তো। একটু বেশি রাত্রে সঞ্জয় যখন নিজের কোয়ার্টারে ফিরছিল, তখন দেখতে পেল রাস্তার মোড়ে একদল লোক জটলা করছে। একটু গা ছমছম করে উঠেছিল তার। দাঙ্গার উত্তেজনা রয়েছে, তাকে মজুররা হয়তো মালিক পক্ষের লোক বলে ভাবে। হঠাৎ আক্রমণ করে বসা বিচিত্র কিছু নয়। মিস্টার বিশ্বাস তার গাড়ি করে পাঠিয়ে দিতে চেয়েছিলেন। সঞ্জয় আপত্তি করেছিল। 5-7 মিনিটের পথ, এজন্য গাড়ি নেবার কোনো মানে হয় না। দঙ্গল থেকে দুজন লোক এগিয়ে এলো সঞ্জয়ের দিকে। সঞ্জয় চিনতে পারল রতনকে। উত্তেজিত উগ্র মুখ, বলল, স্যার, আমাদের শ্রমিক আন্দোলনকে যেভাবে বানচাল করে দেওয়া হচ্ছে। সঞ্জয় রুক্ষভাবে বলল, এত রাত্রে সে কথা আমাকে বলতে এসেছো কেন? এত রাত্রেই আসতে হলো, আপনাকে একটা ব্যাপারে সাক্ষী থাকতে হবে। সাক্ষী? আমি? হ্যাঁ স্যার। এই ভিকুরামকে এদিকে নিয়ে আয় তো। সেই দঙ্গলে 4 জন লোক একজন লোককে টানতে টানতে নিয়ে এলো। সেই লোকটার প্রচণ্ড নেশা, পা টলছে, চোখ দুটো লাল। একজন তাকে সোজা করে দাঁড় করিয়ে বলল, বল, স্যারের কাছে বল, কত টাকা পেয়েছিস? সঞ্জয় বিস্মিতভাবে জিজ্ঞেস করল, এসব কি ব্যাপার? রতন বলল, আজকের দাঙ্গাটা কেন হলো সেটা নিজের কানে আপনি শুনে রাখুন। আমার কাছে কেন? পুলিশের কাছে যাও। বাহ, আপনি আমাদের অফিসার, আপনি জানবেন না? সঞ্জয় মনে মনে একটু হাসল। কারোর উপকার কিংবা ক্ষতি করার কোনো ক্ষমতাই তার নেই। সে শুধু চাকরি করছে। শ্রমিকরা তাকে মাইনে দেয় না, মাইনে দেয় মালিক। মালিকের কথা মতন কাজ না করলে তাকেই চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হবে। তার জায়গায় অন্য লোক এসে সেই কাজ করবে। রতন হঠাৎ সেই মাতালটার গালে ঠাস করে একটা চড় বসিয়ে বলল, বল না শালা, বড় সাহেবের কাছ থেকে তুই কত টাকা পেয়েছিস? সঞ্জয় রেগে উঠে ধুমকে বলল রতনকে, রতন, তুমি ভদ্রবংশের ছেলে, মিলে কাজ করতে এসেছো, সৎভাবে কাজ করবে সেটাই আশা করেছিলাম, তার বদলে এরকম গুন্ডা বদমাইশি? রতন রাগল না, হেসে বলল, শুনুন স্যার, গুন্ডামি বদমাইশি কে করে? এই ভিকুরাম মদ খেয়ে সব স্বীকার করেছে। বড় সাহেবের পেয়ারের লোক ঘনু সরকার ভিকুকে 250 টাকা দিয়েছে মারামারি বাঁধাবার জন্য। শুধু ভিকু একা নয়, বাঙালিদের মধ্যেও 2-3 জন পেয়েছে। দুদলকে না উস্কালে মারামারি হবে কেন? মারামারি কেন বাঁধিয়েছে জানেন? যাতে আমাদের ইউনিয়নটা ভেঙে যায়। আমরা যে ঐক্যবদ্ধ হয়ে দাবি জানাবো সেটা যাতে না হয়, সেজন্যই দলাদলি মারামারি লাগিয়ে। আপনি তো জানেনই স্যার, পরপর 2 বছর পাটের ওভার প্রোডাকশন হয়েছে, রেট নেমে যাচ্ছে। সেই জন্য কোম্পানি চায় কাজ কমাতে, লোক ছাঁটাই করতে। কিন্তু আমাদের শ্রমিক মজদুর ঐক্য কিছুতে নষ্ট করা যাবে না। আমরা জান দিয়ে ইউনিয়নটাকে বাঁচাবো। মজদুরের আবার বাঙালি বিহারি কি? মজদুরের কোনো জাত নেই। সঞ্জয় বেশ হকচকিয়ে রতনের বক্তৃতা শুনে। পুরুতের ছেলে রতন সংস্কৃত উচ্চারণ করতে ভয় পেলেও বাংলা ইংরেজি মিশিয়ে বেশ জোরালোভাবে এসব বলতে শিখেছে।
হঠাৎ সঞ্জয়ের মনে পড়ল কাল সকালেই মিলের গেটে নোটিশ ঝুলবে, ছাঁটাইয়ের নোটিশ। যে 10 জন ছাঁটাই হবে তার মধ্যে রতনেরও নাম আছে। রতন বলছে ও ইউনিয়নটাকে জান দিয়ে বাঁচাবে, কিন্তু কাল থেকে মিলের মধ্যে ওর ঢোকাই বন্ধ। হঠাৎ সঞ্জয়ের একটা দারুণ ঘৃণা জন্মালো। সেই ঘৃণা মিস্টার বিশ্বাসের ওপর, অনুরাধার ওপর, নিজের ওপর, এমনকি ওই ভিখুরাম আর রতনের ওপরেও। সঞ্জয়ের মনে হলো চারদিকে থু থু করে থুতু ছেটায়, চতুর্দিকেই নোংরা। শেষ পর্যন্ত সমস্ত রাগ এবং ঘৃণা এসে জমা হয়েছিল নিজের ওপরেই। মিস্টার বিশ্বাসের খুব বেশি দোষ সে দেখতে পায়নি। সঞ্জয় এত বোকা নয় যে মিল পরিচালনার এইসব গতানুগতিক পদ্ধতি সে বুঝতে পারবে না। প্রতিবাদ না করুক, সে যে না বোঝার ভান করেছিল সে শুধু অনুরাধার সাহচর্য পাবার জন্য, অথচ সেই অনুরাধাকে পুরোপুরি পাবার চেষ্টা কিংবা লোভ রাখার মতো দুঃসাহসও তার নেই। সেজন্যই বেশি রাগ নিজের ওপর। সঞ্জয় তারপর এই ব্যাপারটা নিয়ে অনেক ভেবেছে, দিনের পর দিন। নিজের জন্য সে কোনো পথ খুঁজে পায়নি। ভাবতে ভাবতে শেষ পর্যন্ত সে বুঝতে পেরেছিল এসব ব্যাপার যদি সে ভুলে থাকতে না পারে তবে তার কোনো উপায় নেই। হয়তো সে পাগল হয়ে যাবে। পৃথিবীতে অনেক কলকারখানাতেই এরকম ছাঁটাই হয়, মারামারি হয়। সঞ্জয় তার কী করবে? সে বড়জোর চাকরি ছেড়ে দিতে পারে। তারপর সুতরাং ভুলে থাকাই একমাত্র উপায়। অরণ্যে এসে এসব তো সে ভুলতেই চেয়েছিল। ভেবেছিল সভ্য জগতের সব কিছু এই অরণ্যের বাইরে পড়ে থাকবে। সঞ্জয় অনেকখানি ভুলতেও পেরেছিল। হঠাৎ জয়ার বোন অপর্ণাকে দেখে মনে পড়ল অনুরাধার কথা। সঞ্জয়ের একটু মন খারাপ হয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল অনুরাধার ছিপছিপে চঞ্চল শরীরটা। অথচ অনুরাধা তার কেউ না। অনুরাধার সঙ্গে সে একদিনও গাঢ় স্বরে কথা বলেনি। শুধু তাকে দেখতে পাওয়ার লোভেই সঞ্জয় তার মনুষ্যত্ব বিসর্জন দিতে রাজি ছিল। কয়েকটা ইটের টুকরো তুলে নিয়ে সঞ্জয় সেই বনতুলসী ফুলের উপর বসা ফড়িং দুটোর দিকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। একটাও লাগলো না। ফড়িং দুটোর মধ্যে এখন ভাব হয়ে গেছে তারা দুজনেই কোনো ক্রমে সেই একটা ফুলের উপর বসেছে। সঞ্জয় হাত বাড়িয়ে ওদের ধরতে গেল, পারল না, দুটোই একসঙ্গে উড়ে গেল। তখন সঞ্জয় সেই ফুলটাকে ছিঁড়ে আনলো, দেখতে চাইল ফুলটার এমন কী বিশেষত্ব আছে। অনেকক্ষণ থেকেই কার ডাক শোনা যাচ্ছিল। সঞ্জয় এবার উৎকণ্ঠ হলো। রবি আর অসীম মাঝে মাঝে তার নাম ধরেই ডাকছে। বেঞ্চটা থেকে উঠে সঞ্জয় ফিরে এলো ডাকবাংলোর দিকে। বারান্দায় অসীমকে দেখে বলল, কী রে, ডাকছিস কেন? বাহ, এতক্ষণ কোথায় ছিলি? রান্না চাপাতে হবে না? আমার রাঁধতে ভালো লাগছে না। কাল রেঁধেছি বলে আজও আমি রাঁধবো নাকি? তোরা বসে বসে আড্ডা দিবি আর আমি একা রান্নাঘরে থাকবো? আজ তো মাংস ফাংস নেই, সংক্ষেপে কিছু একটা করে দে না বাবা। রতিলালকে বলে কাল থেকে রান্নার লোক জোগাড় করতেই হবে একটা, নিজেরা রেঁধে খাওয়া যাবে না। আজ এ বেলাটা তুই চালিয়ে দে। সঞ্জয় বলল, আমি রাঁধতে পারি, কিন্তু সবাইকে এসে রান্নাঘরে বসতে হবে। আমি একা থাকবো না। তোরা এসে আলু পেঁয়াজ কেটে দিবি। বেশিক্ষণ একা থাকতে আমার ভালো লাগে না। রতিলাল উনুন ধরিয়ে দিয়ে গেছে। মোটা মোটা কাঠের গুঁড়ি, উনুনে ঠাসা, আগুন জ্বলছে দাউ দাউ করে। ডেকচিতে ভাত চাপিয়ে দিয়ে তার মধ্যেই ওরা আলু আর পেঁয়াজ ফেলে দিল সেদ্ধ করার জন্য। আজ আর মুরগি আনা হয়নি, শুধু ভাতে ভাতই খাওয়া হবে মাখন দিয়ে। রান্নাঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রশস্ত। ডেকচি, কড়াই এবং চিনেমাটির বাসনপত্র ঝকঝকে করে মাজা। রতিলাল লোকটা ফাঁকিবাজ নয়, কিন্তু বউয়ের অসুখে বড়ই বিব্রত হয়ে পড়েছে। ভাত যখন প্রায় ফুটে এসেছে, 3 জন স্নান করে নিতে গেছে, এমন সময় রান্নাঘরের পেছনে শুকনো পাতা ভাঙার শব্দ ও মেয়েলি চুড়ির আওয়াজ শোনা গেল। রবি শুধু বসেছিল রান্নাঘরে। সে তাড়াতাড়ি বাইরে এসে উকি মারল। দেখল ঝুড়ি হাতে নিয়ে 3টে সাঁওতাল মেয়ে দাঁড়িয়ে আছে গাছের আড়ালে, মুখে একটু একটু হাসি। মেয়েগুলো প্রায় সমান লম্বা, সমান বয়স, সমান কালো রং। পাশাপাশি দাঁড়িয়ে আছে তারা, কিন্তু ওদের দাঁড়াবার ভঙ্গিতে যেন খানিকটা লজ্জা,
এবং অপরাধবোধ মিশে আছে। ওদের মধ্যে একজনকে রবি চিনতে পারল, সেই নীলপাড় শাড়ি পরা মেয়েটি। এরা তিনজনই বাজারের কাছে সেই সিমেন্টের বেদিতে ঝুড়ি হাতে বসেছিল। রবি জিজ্ঞেস করল, কী চাই এখানে? মেয়েগুলো কোনো সাড়া শব্দ করল না। রবি আরেকটু এগিয়ে জিজ্ঞেস করল, কিরে, কী চাই তোদের এখানে? মেয়েগুলো এবারও কোনো উত্তর দিল না। অপরাধী হেসে নতমুখী হলো। হঠাৎ রবির চোখ মুখ বদলে গেল। এক ঝলক রক্ত এসে মুখ লাল হয়ে গেল, চোখ দুটো উজ্জ্বল দেখালো। সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে রবি একেবারে ওদের সামনে এসে দাঁড়ালো। বিনা দ্বিধায় সে নীলপাড় মেয়েটির হাত নিজের হাতে ধরে সস্নেহে জিজ্ঞেস করল, কিরে? সেই মেয়েটি এবার উত্তর দিল, বাবু, তোদের এখানে কোনো কাম দিতে পারিস? রবি আলতোভাবে মেয়েটির মসৃণ চিবুক তুলে ধরে বলল, এখানে তোরা কি কাজ করবি রে পাগলি? যেন রবি এ জগৎ সংসারের সব কিছুর মালিক। সে হিসেবেই মেয়েটি তার কাছে অভিযোগ জানালো, 5 দিন কোনো কাম মিলল নাই তো কি করব? রেলের বাবুরা গুদাম বানাইছিল তো কাম মিলছিল, সেও তো বন্ধ করলো। রবির শরীরটা যেন কাঁপছে, চোখ দুটো যেন ফেটে আসবে, কিন্তু গলার স্বর আশ্চর্য স্নেহময়। নালিশ করা মেয়েটির দিকে তাকিয়ে সে বলল, ইস, কি সুন্দর তোকে দেখতে। আয় আয়। 3 জনাকে নিতে হবে, কিন্তু আমরা ঘর সাফা করব, পানি তুলে দেব। তোদের কিচ্ছু করতে হবে না, আয় আয়। 2 টাকা রোজ লি। রবি মেয়েটির 2 কাঁধে তার 2 হাত রাখল, আদুরে ভঙ্গিতে বলল, 2 টাকা? এত সুন্দর তোকে দেখতে। মেয়েটা রবির হাত ছাড়িয়ে সরে গেল না, শুধু একটু ঘন ঘন নিঃশ্বাসে তার বুক দুলছে। অভিমানীর মতন দাঁড়িয়ে রইল। অন্য 2টি মেয়ে একটু আড়ষ্ট। তাদের মধ্য থেকে একজন বলল, আমরা সব কাম পারবো বাবু, কাপড় কাচা করে দিব, জুতো ভি পালিশ করতে জানি, 2 টাকা রোজ দিবি। দেব দেব, আয় ভেতরে আয়। গলার আওয়াজ পেয়ে এবার শেখর উকি মেরেছিল। সদ্য স্নান সেরেছে, এখনও তার পরনে শুধু তোয়ালে। শেখর হঠাৎ চেঁচিয়ে উঠল, এই রবি, ও কি করছিস? রবি মুখ ফেরালো। সম্মোহিতের মতন রহস্যময় তার মুখ। অদ্ভুত ধরনের হেসে প্রায় ফিসফিস করে বলল, এরা কাজ চাইতে এসেছে, নিচ থেকে এসেছে, বিশ্বাস কর, নিচ থেকে। শেখর কৌতূহলী হয়ে এগিয়ে গেল। একটি মেয়ের কাঁধে তখনও রবির হাত দেখে একটু হেসে চোখ দিয়ে রবিকে নিষেধ করল। তারপর বলল, তোমরা এখানে কি কাজ করবে? এখানে তো কোনো রাজমিস্ত্রির কাজ হচ্ছে না, আমরা 2 দিনের জন্য বেড়াতে এসেছি। মেয়ে 3টি প্রায় সমস্বরে বলে উঠল, আমরা সব কাম পারবো বাবু, 2 টাকা রোজ দিবি, 5 দিন আমাদের কোনো কাম মেলে নেই। রবি সহোৎসাহে বলল, হ্যাঁ হ্যাঁ, সব কাজ পারবে। কি সুন্দর মুখখানা দেখ। শেখর একটু অবাক হলো। রবির মুখের চেহারা, গলার আওয়াজ সবই যেন কীরকম বদলে গেছে। অত্যন্ত উত্তেজনায় রবি কাঁপছে। শেখর এক মুহূর্তে নিজের বয়সের চেয়েও ঢের বেশি বয়স্ক হয়ে গিয়ে একটা বড় নিঃশ্বাস ফেলল। তারপর বলল, না, এদের বাংলোয় রাখা যাবে না, গণ্ডগোল হবে। রবি বলল, না না, কিছু গণ্ডগোল হবে না। রবি সে মেয়েটিকে প্রায় আলিঙ্গন করে বলল, আয় রে, তোরা সব ভেতরে আয়, 2 টাকার অনেক বেশি পাবি। শেখর দ্রুত এগিয়ে এসে ঝটকা দিয়ে রবিকে সরিয়ে বলল, ভাগ, ওসব মতলব মোটেই করিস না। রবি পরম অনুনয়ের ভঙ্গিতে শেখরের হাত ধরার চেষ্টা করে বলল, এরা কাজ চাইতে এসেছে, এরা খেতে পাচ্ছে না, বুঝছিস না? আমাদের এখানে কোনো কাজ নেই, এই তোমরা যাও। অনেক কাজ আছে, কীরকম সুন্দর দেখতে, কল্পনা করা যায় না। বাজে বকিস না। तुम लोग जाओ ना, बोलता है तो इधर कुछ काम नहीं है। অসীম সাড়া পেয়ে এসেছিল। রবি এবার অভিমানী শিশুর মতন ঝাঁঝালো গলায় বলল,
শেখর, তোর এটা বাড়াবাড়ি। আচ্ছা, এদের দিয়ে রান্নার কাজও করানো যায় না? মাত্র 2 টাকা রোজ। আচ্ছা, তোরাই বল, আমরা নিজেরা রেঁধে মরছি। অসীম হাসতে হাসতে বলল, ব্যাপারটা কিন্তু রবি খুব খারাপ বলেনি। রান্নার কাজটা করতে পারে, মেয়েলি হাতের রান্না না হলে কি আর খেয়ে সুখ আছে? রবি উৎসাহিত হয়ে মেয়েদের দিকে ফিরে জিজ্ঞেস করল, কিরে, তোরা রান্নার কাজ পারবি না? খানা পাকানো? শেখর দৃঢ় স্বরে বলল, আমি অত্যন্ত আপত্তি করছি, কিন্তু আমি এসব ব্যাপার মোটেই পছন্দ করি না। তোর একা আপত্তি করার কোনো মানে হয় না। শেখর রবির চোখের দিকে তাকালো, তারপর হঠাৎ অসীমের দিকে ফিরে বলল, এ অসীম, তুইও রবিকে তাল দিচ্ছিস? দেখছিস না ওর মাথা ঠিক নেই? রবি চেঁচিয়ে উঠল, বেশি বেশি সর্দারি করিস না, শুধু তোরই মাথা ঠিক আছে না? তোকে কেউ লিডার করেনি, আমি আমার যা ইচ্ছে তাই করব। রবি আবার হাত বাড়িয়ে সেই মেয়েটাকে ধরতে গেল। শেখর ওদের মাঝখানে এসে দাঁড়িয়ে রবিকে বাধা দিল। রবি এবার খানিকটা হতাশভাবে বলল, এবার কি নিজেদের মধ্যে মারামারি করতে হবে নাকি? তুই কি করছিস শেখর? ওরা নিজেরাই আমাদের কাছে এসেছে, আর আমরা ওদের তাড়িয়ে দেব? এ সময় চৌকিদার রতিলাল এসে হাজির হলো। চিন্তাভাবনায় তার মুখে অনেক ভাঁজ। মেয়েগুলোকে দেখেই সে দুর্বোধ্য ভাষায় চিৎকার করে উঠল। চৌকিদারকে দেখে মেয়েগুলো পিছু হটতে শুরু করেছিল। এবার তারা দ্রুত পালাতে লাগলো। চৌকিদার এদের দিকে ফিরে বলল, এইসব মেয়েগুলোকে ইধার ঢুকতে দিবেন না বাবু, আইনে মানা আছে, ইয়ারা সব। রবি বলল, কেন, ওরা এলে হয়েছে কি? তুমি নিজে তো। তাকে থামিয়ে দিয়ে শেখর বলল, না ঠিক আছে, আমি ওদের চলে যেতে বলছিলাম। সারা দুপুর রবি গুম হয়ে রইল, কারোর সঙ্গে বিশেষ কথাবার্তা বলতে চাইল না। বারান্দায় একা ইজি চেয়ারে শূন্যদৃষ্টি মেলে বসে রইল। বিকেলবেলা বেড়াতে যাবার প্রস্তাবেও রবি বিশেষ সাড়া দিল না। উদাসীনভাবে বলল, তোরা ঘুরে আয়, আমি আজ যাব না। সঞ্জয় একটা ইংরেজি গোয়েন্দার গল্প খুলে নিয়ে বসেছিল। সেও রবির কথা শুনল। তাহলে আমিও যাব না, বইটা না শেষ করে পারছি না। অসীম আর শেখরই বেরোলো। যাবার আগে অসীম বক্রহাস্যে বলল, রবির বোধহয় আজ তপতির কথা মনে পড়ে গেছে। শেখর বলল, থাক না ও কথা বলিস না, রবি আরও রেগে যাবে। আজকাল আর রাগে না, তপতির নাম শুনলে দীর্ঘশ্বাস ফেলে। কবছর হলো রে? সত্যি মেয়েটা বড় দুঃখ দিয়েছে রবিকে, আমি হলে আরও ভেঙে পড়তুম। বেড়াতে আর কোথায় যাবে, সেই তো একই জঙ্গল। জঙ্গলে বেশিক্ষণ বেড়াতে ভালো লাগে না। জল যেমন অন্য জল দেখলেই গড়িয়ে যেতে চায়, মানুষে সেই রকম মানুষ চায়। শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অরণ্যের দিনরাত্রি। শেষ হলো উপন্যাসটির 2য় পর্ব। পরবর্তী পর্বগুলো শোনার জন্য কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গল্প পাঠ ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।